বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। এমনিতেই জনসংখ্যার ভারে নুচ্চ বাংলাদেশ, তার মধ্যে প্রতি বছর অন্তত 25 থেকে 30 লক্ষ তরুণ চাকুরির বাজারে ঢুকবার জন্যে প্রস্তুত থাকে, কিন্তু বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগের ভীষণ রকমের অভাব রয়েছে। এবং একই সঙ্গে যেটা আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর তরুণ বিদেশে যাবার চেষ্টা করছে এবং বাংলাদেশে এখন প্রায় 1 কোটিরও বেশি মানুষ প্রবাসে আছেন এবং এদের একটা বড় অংশই হচ্ছে অদক্ষ। আমাদের আশপাশের দেশ থেকে প্রচুর মানুষ বিভিন্ন দেশে কাজ করে, একই সঙ্গে বাংলাদেশেরও কাজ করে, কিন্তু আমরা যদি তাদের কাজের ধরন ধারণ বা যে মানের কাজ তারা করেন সেটা যদি দেখি তাহলে দেখব অন্যদের দক্ষতা, কাজের দক্ষতা, ভাষার দক্ষতা বাংলাদেশিদের তুলনায় অনেক বেশি এবং সে কারণেই বাংলাদেশিদের যে আয় সেটা আসলে অন্যদের চেয়ে অনেক কম। যদিও বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ রেমিটেন্সের প্রবাসীদের পাঠানো, বিশেষ করে যারা বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে কাজ করছেন এবং বলা যেতে পারে অধিকাংশ কাজই খুব একটা সম্মানজনক সেই অর্থে নয়, অন্যান্য কাজের তুলনায় যে কোনো কাজই সম্মানের, তবে তুলনামূলক বিচারে সেই ধরনের কাজগুলো করতে হয়। এবং আমরা যদি দক্ষতা বৃদ্ধি করে এবং এই জনগোষ্ঠীকে যদি পৃথিবীর নানা প্রান্তে পাঠাতে পারি, সেটা ইউরোপ, আমেরিকা সহ এশিয়ারও অনেক শক্তিশালী দেশ আছে সেই সব দেশগুলোতে, তাহলে যে রেমিটেন্স আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে সেটা আরও অনেক বেশি শক্তিশালী করতে পারত। এই যে দক্ষতা বৃদ্ধি আমরা কেন করতে পারছি না, এমনকি দেশের ভেতরেও প্রয়োজনীয় যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারছি না। প্রথাগত শিক্ষার মধ্যেই সবাই থাকছেন, সবাই ইউনিভার্সিটির ডিগ্রি নিতে চাইছেন এবং নিয়ে আসলে কোনো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছেন না। কিন্তু কারিগরি শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিংয়ের কথা আমরা বলছি, আমরা বিভিন্ন পেশায়, এমন যদি চিকিৎসা পেশায় প্রচুর নার্সেসের কথা আমরা বলি, টেকনিশিয়ানদের কথা বলি, বিদেশেও প্রচুর চাহিদা আছে জানি আমরা, কিন্তু সেই রকম দক্ষভাবে যথাযথ প্রশিক্ষণটা তাদের আমরা দিই না। মূলত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সরদার নাইম এবং আমার ডানে রয়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর আশিকুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দর্শক আপনারা জানেন যে তারা যেহেতু হসপিটাল, চিকিৎসক, রিটায়ারমেন্ট হোম এইসব বিষয়গুলোর সঙ্গে যুক্ত, একই সঙ্গে প্রফেসর সরদার নাইম নার্সেসদের বা টেকনিশিয়ানদের ট্রেনিংয়েরও তাদের ইনস্টিটিউট রয়েছে এবং জাপানের সঙ্গে এক ধরনের নিবিড় কাজের সম্পর্ক তাদের রয়েছে এবং সেই সূত্রে জাপানে যে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বা সেখানকার চাহিদা এবং সেখানকার প্রয়োজনগুলোকে সেগুলো তাদের মোটামুটি নখদর্পণে এবং সে কারণে সেসব বিষয়ে আমরা খানিক কথা বলবার চেষ্টা করব। প্রফেসর সরদার নাইম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আমি জানি যে আপনি একটি হসপিটালের প্রধানিটি রিটায়ারমেন্ট হোম শুরু করতে যাচ্ছেন, একই সঙ্গে নার্সেসদের ট্রেনিংয়ের জন্য ইনস্টিটিউট আপনি পরিচালনা করছেন। আমি যদি প্রথমে স্বাস্থ্য খাতেরই আলোচনার মধ্যে আসি, যে আমরা কি যথেষ্ট পরিমাণে দক্ষ চিকিৎসক তো আছেনই, হয়তো চাহিদা অনুযায়ী সেরকম নেই, কিন্তু অন্যান্য প্রয়োজনীয় জায়গাগুলো যেগুলোর জন্য প্রচুর বড় বড় ডিগ্রি দরকার হয় না, এমবিবিএস ডিগ্রির দরকার হবে না, মাস্টার্স অনার্সের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের জনশক্তিকে কাজে লাগাবার জন্য সেরকম কি যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা, ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতে পারছি? ধন্যবাদ জিল্লুর। ইভেন আপনাদের হসপিটালগুলোর চাহিদা অনুযায়ী প্রাইভেট পাবলিক। আজকে আমি কিন্তু একটু ভিন্ন অবস্থান নিয়ে চিকিৎসা নিয়ে কথা বলছি না, একটা ভিন্ন অবস্থান নিয়ে আমি আজকে কথা বলবো। আপনি জানেন যে আমি জাপানে পড়াশোনা করেছি, তা আমরা যখন বিদেশে পড়াশোনা করতে যাই, জাপানিজ স্কলারশিপ নিয়ে যখন আমি সার্জারিতে পড়াশোনা করতে গেলাম এবং টোকিও বিশ্ববিদ্যালয়ে 5.5 বছর আমি পড়াশোনা করেছি এবং সেখানে সার্জারি শেখার পাশাপাশি ডেফিনেটলি সোশিও কালচারাল এবং অ্যাজ এ হোল জাপানিজ সিস্টেম যেটা দেখেছি, সেখানে সব কিছু আমরা অ্যাজ এ হোল যা শিখেছি তাতে মনে হয়েছে যে আমি আমার পড়াশোনা শেষ করে দেশে ফিরে শুধুমাত্র সার্জারি করলেই আমি আমার দেশের জন্য এই এডুকেশন পুরোটাকেই ব্যবহার করা হবে না। এবং আমার মনে হয়েছে তখন আমি যেভাবে হেলথ অ্যান্ড এডুকেশন নিয়ে কাজ করা উচিত সেভাবেই কাজ করার চেষ্টা করব। এবং সাথে সাথে আপনি একটু আগে যেটা বলেন যে রিটায়ারমেন্ট হোম, কারণ আমি এল্ডারলি কেয়ারও দেখেছি
তো সেই এলডারলি কেয়ার নিয়েও কাজ করার একটা সুপ্ত বাসনা নিয়েই দেশে ফিরেছিলাম আজ থেকে প্রায় 30-35 বছর আগে। তো যেই জিনিসটা আমি সবাই একটা এক্সাম্পল যদি দিই, আমি একজন সার্জন, আমি জানি না একজন ল্যাপারোস্কোপিক সার্জন, এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি আমি শুরু করেছি। আমরা যখন সার্জারি করি অপারেশন থিয়েটারে বেসিক্যালি কিন্তু ডাক্তার থাকে খুব বেশি হলে 2 থেকে 3 জন, কিন্তু একটি সার্জারিতে মোটামুটিভাবে 10-12 জনের একটা টিম কাজ করে, সেটা অ্যাজ সাচ অপারেশনের মধ্যে এবং অপারেশনের বাইরে, অপারেশন থিয়েটারের মধ্যে। এর মধ্যে চিফ সার্জন যিনি, ন্যাচারালি আমি যদি চিফ সার্জন হই, আমি মেইন সার্জন হিসেবে কাজ করি। আমাকে অ্যাসিস্ট করেন একজন ডাক্তার, উনিও সার্জিক্যাল ট্রেনিং, এবং তারপরে হয়তো একজন ইন্টার্নি ডাক্তার, অথবা যারা ট্রেনিং ইন সার্ভিস ট্রেনিংয়ে যারা আছেন তারা আমার কাজ করেন। অ্যানেস্থেসিয়া দেন একজন ডাক্তার। এই 3-4 জনের বাইরে কিন্তু বাকিরা সবই নার্সেস। আমি আমার অপারেশন টেবিলে যে ওটি নার্স যারা, তারা সার্কুলেটরি নার্সের সাথে সাথে যেমন ইনস্ট্রুমেন্টের জন্য কিন্তু একজন নার্স আমরা রাখি। এটা অনেক জায়গাতেই ডাক্তার রাখা হয়, কিন্তু আমি মনে করি নার্সরা ক্যান ডু ইট কোয়াইট নাইসলি। তো এভাবে এই কাজগুলো করতে করতে যখন আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল 1993 সালে তৈরি করে যখন এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি প্রতিষ্ঠা করতে গেলাম এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল তৈরি করলাম, তখন আমি দেখলাম যে ডাক্তার যা প্রয়োজন, একজন ডাক্তারের সাথে কিন্তু কমপক্ষে 3 জন নার্স এবং 5 জন স্ট্যান্ডার্ড এবং 5 জন অক্সিলারি মেডিকেল সাপোর্ট টিম লাগে। যেমন ধরেন যাদেরকে আমরা বলি যে টেকনিশিয়ানস অফ ডিফারেন্ট কাইন্ড লাগে। কিন্তু আমাদের দেশে, সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের দেশে ঠিক উল্টো, যেখানে আমাদের 5 জন ডাক্তার আছে সেখানে হয়তো 3 জন বা 2 জন নার্স। তো এই অবস্থাটা থেকে বেরিয়ে আসার জন্যই আমি প্রথম থেকেই ভেবেছি যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল যদি একসময় সাকসেসের মুখ দেখে, তখন আমি মেডিকেল কলেজে যাব না, আমি ডাক্তার তৈরি করব না, আমি তখন নার্স তৈরি করব। যার জন্য কিন্তু জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন তৈরি করে আমি এই হেলথ এডুকেশনে আমি নিজেকে সম্পৃক্ত করেছি সেই 2008 সাল থেকে। এবং আমরা এ পর্যন্ত প্রায় 10টি, রাজু আমার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর হিসেবে উনি কাজ করেন, এবং রাজু বলবেন যে কিভাবে আমরা একটার পর একটা নার্সিং কলেজ এবং এই মেডিকেল কি বলে যে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ফিজিওথেরাপি কলেজ, মেডিকেল টেকনোলজি কলেজগুলো আমরা তৈরি করে কী ধরনের ম্যান পাওয়ার তৈরি করছি। এখন এই জিনিসটা কিন্তু আমি জাপানে দেখে এসেছি। আমি একটু আপনাদের কাছ থেকে জাপানের অভিজ্ঞতা শুনতে চাইব এবং এখনকার সেখানকার চাহিদা প্রয়োজন সেগুলো শুনতে চাইব। বেসিক্যালি যখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আমি যখন রিটায়ারমেন্ট হোম অর্থাৎ এলডারলি কেয়ারে গেলাম, তখন আমি দেখলাম যে আপনি যেটা একটু আগে বললেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম, যেটা আমরা অলরেডি ফিনিশ করে এসেছি এবং সেটা আমরা খুব শিগগিরই শুরু করতে যাচ্ছি। এইটা করতে যে সবার আগে আমার মনে হয়েছে যে আমরা দক্ষ ম্যান পাওয়ার তৈরি না করলে এরকম একটি প্রতিষ্ঠান চালু করা সম্ভব না বা চালানো সম্ভব না। কারণ এখানে যদি 500 to 600 ক্যাপাসিটি থাকে, এক একজন বৃদ্ধ বা বৃদ্ধার জন্য যারা মেডিকেল নিড, বৃদ্ধ বয়সের কিন্তু 80 to 85%, 90%ই কিন্তু মেডিকেল নিড। একটা বৃদ্ধ মানুষকে কিভাবে চেয়ারে বসাতে হবে, তাকে কিভাবে গোসল করাতে হবে, তাকে কিভাবে তার ডায়াপার চেঞ্জ থেকে শুরু করে, কারো কারো ডায়াপার চেঞ্জও লাগতে পারে, ডায়াপার চেঞ্জ থেকে শুরু করে সবগুলো কাজ কিন্তু অদক্ষ জনবল দিয়ে সম্ভব হয় না। আপনি একটু যেটা বলছিলেন যে আমাদের দেশে আসলে এই দক্ষতা অর্জনের ব্যাপারে কোথায় যেন একটি বাধা আছে। এটা সম্ভবত এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা এটা শিখে আসিনি। তো জাপানে আমরা দেখেছি, জাপানে এগুলোকে আমরা বলি সেম্মন গাক্কো। সেম্মন গাক্কো হলো আমাদের দেশে ভোকেশনাল যে স্কুলগুলো বলি সেই স্কুল, অথবা এটাকে বলা যেতে পারে প্রফেশনাল ট্রেনিং কলেজ বা প্রফেশনাল ট্রেনিং স্কুল। ওরা ক্লাস 11-এর পরে, ক্লাস 12-এর পরে, আমাদেরও যেমন ইন্টারমিডিয়েটের পরে, আমাদের ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আমরা সবাই জেনারেল এডুকেশনে চলে যেতে চাই। আমরা আইএ পাস করি, তারপরে বিএ পাস করি, তারপরে এমএ পাস করি, সেটা হিউম্যানিটিসে হোক, সায়েন্সে হোক, কমার্সে হোক। কিন্তু জেনারেল এডুকেশনে যে আমরা শিক্ষিত হয়ে একটা পর্যায়ে যে আমরা নিজেরাও জানি না আমরা কী করব, তখন আমরা চাকরি খুঁজি। এই যে চাকরি খুঁজি, তার সাথে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পড়াশোনার কোনো সম্পর্ক নাই। একজন
সায়েন্সের ছাত্র একটি ব্যাংকে চাকরি করছে, না মেডিকেল থেকে পাশ করে বা বুয়েট থেকে পাশ করে গিয়ে ব্যাংকে চাকরি করছে, সেটা হয়তো বাই চয়েস কেউ কেউ যাচ্ছে তাদের মেডিকেল এডুকেশনে। অফকোর্স একজন ডাক্তার হয়ে যদি সে বিসিএস পরীক্ষা দিয়ে অন্য কোনো ক্যারিয়ারে চলে যায়, সেটা হয়তো সে বাই চয়েস যাচ্ছে, তার হয়তো ডাক্তারি করার ইচ্ছা ছিল না, বাবা মা হয়তো জোর করে একটা সমস্যা তো নিশ্চয়ই আছে, কিছু তো আছেই। তবে আমি ইন জেনারেল যেটা বলছি যে দেখুন, এভাবে ইউনিভার্সিটি এডুকেশন নিয়েও কিন্তু সায়েন্সের ছাত্ররা কিন্তু ব্যাংকে অথবা ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে কাজ করছে, এবং যেটাতে তাদের কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। একটা কথা সবসময় আমরা বলি, যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি এত বছরের অভিজ্ঞতা। সবাই যদি অভিজ্ঞতা নিয়ে আসে, তাহলে অনভিজ্ঞ যারা আজকে শুরু করবে, তারা কিভাবে কাজ শুরু করবে? তাদের তো শুরু করার কোনো স্কোপ রইল না। সুতরাং তারা তখনই শুরু করতে পারে যদি তারা কোনো একটা সাবজেক্টে স্কিল ডেভেলপ করে। এই যে সেম্মনগাক্ষ যেটাকে বলছি, যে আমরা প্রফেশনাল ট্রেনিং কলেজ, এই প্রফেশনাল ট্রেনিং কলেজের মাধ্যমে তার যদি একটা স্কিল, পার্টিকুলার একটা জিনিস যদি স্কিল ডেভেলপ করে, যেমন এই প্র্যাকটিক্যাল ফোকাস, হ্যান্ডস অন ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে যে এডুকেশন দেওয়া হয়, এইসব এডুকেশনগুলোর সাধারণত কোর্সগুলো থাকে 2 থেকে 3 বছরের, এবং ইন্টারমিডিয়েট এডুকেশনের পরে যদি তারা এই ধরনের একটি কোর্সে ঢুকে যায়, তারা কিন্তু অটোমেটিক্যালি একটি স্কিল ডেভেলপ করে। এবং এই স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু ইভেন মাস্টার্স করা যারা, তারাও কিন্তু এটা করতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা আনফর্চুনেটলি যেটা আমাদের অনেকটাই কষ্ট দেয়, হ্যাঁ, আমরা এই রেমিটেন্সের উপরে আমরা অনেকটাই নির্ভর করি। আমরা কদিন পর পরই আমাদের রেমিটেন্সের কারণে আমাদের ফরেন রিজার্ভ কত হলো সেটা আমরা শুনি এবং শুনে আনন্দ পাই, কিন্তু এটা কিন্তু সবই আসছে প্রায় আনস্কিল লেবার ফোর্স থেকে, যারা কয়েক গুণ বেশি হতে পারতো যদি এরাই স্কিল হতো। আপনি দেখুন, ইন্ডিয়া থেকে বা ইভেন আপনার আরো বেশ কিছু চাইনিজরা, যেমন ফিলিপিন তো খুবই স্কিল, ফিলিপিনো নার্সেস আর লিডিং এনিহোয়ার ইন দিস ওয়েস্টার্ন কান্ট্রিজ। আপনার আমেরিকান কলেজ অফ যে নার্সিং কলেজ আছে, সে কলেজ অফ নার্সেসের কিন্তু প্রেসিডেন্ট একজন ফিলিপিনো, আমি নিজে মিট করেছি, আমেরিকান কলেজ অফ সার্জনসের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে। তো এই যে আমরা স্পেসিফিক, দেখেন এখনও কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের নার্সিংয়ে দিতে চাই না, কারণ নার্সিংটাকে পেশা হিসাবেই আমরা অতটা সম্মানজনক পর্যায়ে নিয়ে আসতে পারি নাই। কিন্তু আমি কিন্তু নার্সিং কলেজ করেছি। হ্যাঁ, আমার ছেলে যদি ডাক্তার হতে চায়, ডাক্তার হবে, কিন্তু আমার কোনো ছেলে বা মেয়ে যদি নার্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, আমি কখন না করবো না। তার কারণ হলো, আমি নার্সিংকে সেই পর্যায়ে নিয়ে আসার জন্য, এটা শুধুমাত্র প্রাইভেট সেক্টর আমরা করলেই হবে না, বেসিক্যালি সরকারের পক্ষ থেকেও এই ধরনের ইনিশিয়েটিভ যদি নেওয়া না হয়, প্রফেশনগুলোকে যদি সেইভাবে সম্মান দেওয়া না হয়, এবং স্কিল ডেভেলপমেন্টকে যদি আমরা সেইভাবে এমফ্যাসিস না দিই, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পারবো না। তো আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, আমাদের দেশে যেমন ধরেন প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর দুটো সেক্টরই আছে, এবং দুটো সেক্টরে যদি আমরা যেমন আমি ডাক্তার হিসেবেই কিছু কিছু ডেটা আমি যেটা আজকেও কালেক্ট করলাম, সেটা হলো ধরেন মেডিকেল কলেজ বলেন, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, ইভেন হোমিওপ্যাথিক কলেজ, সবগুলোতে যদি আমি একটু আপনাকে মানে একটু তফাৎটা দেখাই, দেন মেডিকেল কলেজ এই মুহূর্তে দেশে প্রাইভেট আছে 72 এবং পাবলিক আছে 37। তার মানে সরকারি লেভেলের ডেফিনেটলি চেয়ে অনেক বেশি প্রাইভেটলি আমরা কাজ করছি। যেমন আপনার নার্সিং কলেজ, যেমন 360টা নার্সিং কলেজ আছে প্রাইভেট সেক্টরে, এবং একই সাথে আপনার গভর্নমেন্ট সেক্টরে মাত্র 68টি নার্সিং কলেজ আছে। এই গভর্নমেন্ট সেক্টর যদি এই ধরনের নার্সিং কলেজগুলোকে আরও উন্নত মান দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়, সংখ্যা বাড়ায়, কারণ আপনি জানেন যে প্রাইভেট মেডিকেল কলেজ বা নার্সিং কলেজ বা আপনার বিশেষ করে আমি অন্যান্য যদি বলি, যেমন টেক্সটাইল, লেদার টেকনোলজি, ল কলেজ, আর্ট কলেজ, এগুলো কিন্তু সবই প্রাইভেট সেক্টরে সংখ্যা অনেক বেশি। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যদি এগুলো আরেকটু ইম্পর্টেন্স দিয়ে এগুলোকে যদি সংখ্যায় বাড়ানো হয়, আমরা বিশ্বাস করি তখন মানুষ ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এ ধরনের কলেজগুলো পছন্দ করবে। কারণ একটি নার্সিং কলেজে কিন্তু প্রাইভেট লেভেলেও পড়াশোনা করতে কিছুটা টাকার দরকার হয়। এই টাকাটা কিন্তু আমাদের প্রচুর ইন্টারমিডিয়েট পাস করা, যারা কমপ্লিট করেছে ইন্টারমিডিয়েট, আমাদের দেশে প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল যে এনরোলমেন্ট এবং ড্রপ আউট যদি বলি,
সেকেন্ডারি স্কুলের আমাদের কমপ্লিশন রেট প্রায় 64%, বাকিটা ড্রপ আউট হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ডারি স্কুল থেকে যখন আমরা এই 35-এর উপর 34%, 36% মধ্যে ড্রপ আউট হয়ে যাচ্ছে। এবং এই সেকেন্ডারি স্কুল যারা পাস করে তারা যখন কোনো ইউনিভার্সিটি, কলেজ বা জেনারেল এডুকেশনে ঢুকতে না পারে, তখনও কিন্তু তারা প্রাইভেট সেক্টরে নার্সিং কলেজ অথবা এ জাতীয় কলেজগুলো আসতে পারে না, জাস্ট বিকজ অফ দেয়ার ফিনান্সিয়াল ইনক্যাপাবিলিটি। এবং এখানে কিন্তু গভর্নমেন্ট যদি এগিয়ে আসে, প্রচুর পরিমাণে নার্সিং কলেজ করে, তাহলে কিন্তু এই প্রফেশনটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আসছি আবার আপনার কাছে ডক্টর আশিক, আপনার কাছে শুনতে চাই, যেমনটা প্রফেসর নাইম বলছিলেন যে আপনারা ওই ফাউন্ডেশন থেকে নার্সিং কলেজ, ট্রেনিং ইনস্টিটিউট নানা কী করছেন, এবং একটা বিষয় আমার একটু বোঝার যে আগ্রহটা কেমন মানুষের মধ্যে। ধন্যবাদ আপনাদেরকে আপনার এই প্রোগ্রামে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা স্যার যেমনটা বললেন 2008 সালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের প্রতিষ্ঠার শুরুতে আমাদের একটা ফিজিওথেরাপি কলেজ এবং একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর স্যার ঢাকায়, জি ঢাকাতে, সবই ঢাকা ভিত্তিক। তারপর স্যার আসলো, আমাদের আরও কয়েকজন স্যার আমাদের সাথে ছিলেন, চিকিৎসক প্রফেসর ডক্টর জিউ হাসান তার মধ্যে অন্যতম। 1900 স্যাররা মিলে নার্সিং কলেজ দিল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ। তারপর আমরা ওই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজের পরেও আমরা আরও দুটো নার্সিং কলেজের অনুমতি পাই সরকার থেকে, নার্সিং কাউন্সিলের মাধ্যমে। সেটা হচ্ছে এভারগ্রিন নার্সিং ইনস্টিটিউট এবং নর্থ ওয়েস্টার্ন নার্সিং ইনস্টিটিউট। তারপর আমরা আমাদের ফাউন্ডেশনের একটা অনেক বড় একটা স্বপ্নের জায়গায় ছিল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস, বাংলাদেশের প্রথম সিনিয়র সিটিজেন হোম। স্যার যেটা স্বপ্নদ্রষ্টা, সেই কাজটা করতে গিয়ে আমরা বারবার অনুভব করলাম যে আমাদের আসলে সিনিয়র সিটিজেনদের জন্য কেয়ার দেওয়ার জন্য নার্সিংয়ের পাশাপাশি আমাদের কেয়ার গিভারও প্রয়োজন। বাংলাদেশে যেটা এখনও অনেকেই হয়তো জানে না, সিনিয়রদের জন্য কেয়ার গিভার প্রয়োজন। আমরা এনএসডি এর অনুমতি নিয়ে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা অফিসের সরাসরি তত্ত্বাবধানে এনএসডি এর অনুমতি নিয়ে আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রেনিং ইনস্টিটিউট চালু করলাম। তারপর এটা কাজ করতে যে আমাদের স্যারের যখন জাপানে বিভিন্ন দীর্ঘদিনের সম্পর্কের কারণে, জাপানের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পর্কের কারণে তাদের সাথে আমাদের এমওএসএন হলো, তখন তারা বললো যে তোমাদের নার্স এবং কেয়ার গিভারদের যদি তোমরা ভাষা শেখাতে পারো, বিশেষ করে জাপানিজ ভাষাটা শেখাতে পারো, তাহলে আমরা তোমাদের এখান থেকে কেয়ার গিভার হিসেবে, নার্সিং কেয়ার গিভার হিসেবে তোমাদের প্রচুর জাপানে এখন ডিমান্ড, সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারবো। তো তাদের সহযোগিতায় আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট চালু করলাম। সো এইভাবে আমরা 8টা প্রতিষ্ঠান চালাচ্ছি, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে প্রথমেই বাংলাদেশের যে স্বাস্থ্যসেবার যে ডিমান্ড সেটা ফুলফিল করে তাদেরকে আন্তর্জাতিক মানের দক্ষতা প্রদানের মাধ্যমে তাদেরকে দেশের বাইরেও যদি সম্ভব হয় পাঠানো, সেই ব্যবস্থা করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। আমি আপনাকে এই ফাউন্ডেশনের ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আমি আরও কিছু তথ্য আমি আপনাকে দিতে চাই। সম্প্রতি 2024 সালে বাংলাদেশ শ্রমশক্তি যে জরিপ অনুষ্ঠিত হয়েছে, সেই জরিপ অনুযায়ী বলছে, সেই জরিপ আমাদেরকে বলছে বাংলাদেশে প্রায় 65 লক্ষের মতো বেকার জনগোষ্ঠী আছে এখন। এটা অফিসিয়াল, যদিও আমরা জানি আনঅফিসিয়াল এর চেয়ে বেশি হবে আরও। এই 65 লক্ষের মধ্যে 82% মানুষ হচ্ছে শিক্ষিত বেকার, মানে যাদেরকে আমরা শিক্ষা দিয়েছি কিন্তু কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারছি না। এই 82%-এর মধ্যে 19 থেকে 29 বছর বয়সের আমরা প্রায় 21%, 100 জনের প্রতি এই 82%-এর মধ্যে 21% হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা সর্বোচ্চ শিক্ষা প্রদান করতে পারছি, কিন্তু তাদের কর্মসংস্থান নিশ্চিত করার ব্যাপারে আমাদের হয়তো পলিসিগতভাবে কিছুটা ঘাটতি আছে। তো সেই জায়গাটাকে সামনে রেখে আমরা যখন এই টেকনিক্যাল এডুকেশনগুলি নিয়ে আমরা কাজ করলাম, আমরা প্রথমেই দেখলাম যে আমাদের যখন প্রথম আমাদের ছাত্রছাত্রীরা নার্সিংয়ে আসছে, মোটামুটি সবার আমাদের কর্মসংস্থানের সুযোগ হয়ে যাচ্ছে। বাট রিসেন্টলি গত 2 বছরের আমরা দেখছি আমাদের এখানেও কিছুটা আমাদের কর্মসংস্থানহীনতার কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যেমন 2023 সালে বাংলাদেশ আপনার একাডেমি নিয়ামের যে গবেষণা, সেই গবেষণায় বলছে এই দক্ষ জনগোষ্ঠীর মধ্যেও প্রায় 30% লোক এখন চাকরি পাচ্ছে না। যেমন নার্সিংয়ের কথা বলি, আমি কেয়ার গিভারের কথা বলি, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কথা বলি, এখন কেন পাচ্ছে না সেই প্রশ্নটা সামনে আসতে পারে। যে প্রথমে হচ্ছে দেশে তো ডিমান্ডের অভাব নেই, কিন্তু তারপরেও নার্স কেন পাচ্ছে না। আমি যদি অনেস্টলি বলতে চাই, তাহলে আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশে স্যার যেমনটা বললেন 360টা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে প্রায় সব কিছু মিলে 450-এর উপরে। এই নার্সিং প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক নার্সিং সেবার যে মান, সেই মানটা পুরোপুরি নিশ্চিত করতে পারছে না। যার ফলে হয়েছে কি, লোকালি যে ডিমান্ডটা সেটা হয়তো কোনোভাবে ফুলফিল হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনালি আমরা সেভাবে যেতে পারছি না।
যেমন ছোট্ট একটা কথা বলি, আমাদের দেশে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী এখন নার্সিংয়ে আসতেছে, যারা গ্রাজুয়েট নার্স হচ্ছে, ডিপ্লোমা নার্স হচ্ছে, প্রচুর মেধাবী। আমি নিজে কয়েকজনকে চিনি যারা আসলে মেডিকেল কলেজে একদম সুন্দর করে তারা মেডিকেল কলেজের থেকে MBBS ডিগ্রি নিয়ে তারা দেশে বিদেশে কেরিয়ার করতে পারে, কিন্তু তারপরেও তারা নার্সিংয়ে আসছে। কিন্তু তাদের চাকরির ব্যাপারটা নিশ্চিত করতে পারছি না, কারণ দক্ষতার কিছু ঘাটতি আছে। আরও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের এখনকার নার্সরা অনেকে বিদেশে যেতে চায় রেজিস্টার্ড নার্স হিসেবে। সেক্ষেত্রে যেমন আমেরিকায় রেজিস্টার্ড নার্স হতে গেলে NCLEX একটা পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষার কোনো সেন্টার বাংলাদেশে নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, পাকিস্তানে আছে। তাহলে সেই সেন্টার করার উদ্যোগ কাকে নিচ্ছে, সেই সরকার না অবশ্যই প্রাইভেট সেক্টরের? সরকারকে, আমাদের বেসরকারিভাবে এটার কোনো সুযোগই নেই, কারণ যারা এই অথরিটি যারা আছে তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যোগাযোগ করে। সুতরাং আমি আমাদের সরকারের যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে অনুরোধ করব, তারা যেন আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী 1 লক্ষ নার্স বর্তমানে রেজিস্টার্ড নার্স হিসেবে আছে, তাদের মধ্যে 30,000 সরাসরি কর্মক্ষেত্রে আমাদের এখন জড়িত, কিন্তু বাকিরা কিন্তু কর্মক্ষেত্রে জড়িত হতে পারছে না, কিন্তু তাদের যোগ্যতা আছে। তো তাদেরকে যদি আমরা বিদেশে নেয়ার জন্য কিছু দক্ষতা ব্যাপারটাকে নিশ্চিত করতে পারি এবং তাদেরকে পরীক্ষার ব্যাপারটাকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে নার্সিংয়ের যে বিশাল চাহিদা সারা পৃথিবীতে, সেটাকে আমরা দেশেরটাও পারবো, বিদেশেরটাও পারবো। এখানে দক্ষতার একটা ব্যাপার আছে, যেটা আমরা অবশ্যই আমাদের যারা কারিকুলাম নিয়ে কাজ করছেন, আমাদের নীতি নির্ধারক মহলে যারা আছেন সরকারের, তারা অবশ্যই এই জিনিসটাকে আরেকটু রিভাইজ করার চেষ্টা করবে, কারণ এই কারিকুলামগুলি কিছুটা বর্তমান সময়ের সাথে, আধুনিক স্বাস্থ্যসেবার সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ না হলে আমরা আসলে সেই যুদ্ধে আমরা যে স্কিল যে চলতেছে সেটাতে পারবো না। এটা এরপরে হচ্ছে আমি কেয়ার গিভারের কথা বলতে চাই। আমাদের ILOর একটা 2022 সালের একটা গবেষণা, ILO বলছে যে বাংলাদেশের সিনিয়র সিটিজেন বা বাচ্চাদেরও কেয়ার গিভিংয়ের যে একটা সেক্টর আছে, এটা একটা খুবই রাইজিং সেক্টর এবং সারা পৃথিবীতে প্রচণ্ড ডিমান্ডিং। $18 বিলিয়ন শুধু ডিমান্ড আছে আপনার US এবং আমেরিকাতে শুধু কেয়ার গিভারের, কিন্তু বাংলাদেশে কেয়ার গিভার এখনও একটা খুব সুন্দর প্রফেশনাল একটা সেক্টর হিসেবে দাঁড়াইতে পারে নাই। আমাদের দেশে ILO বলছে যে আমাদের দেশে 2035 সালের মধ্যে 7 লক্ষ কেয়ার গিভার লাগবে। আমাদের কোনো বড় ওই ধরনের সরকারের পর্যায়ে থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা ওইভাবে হয় না। বেসরকারিভাবে কিছু কাজ চলছে, NSDA এখন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কিছু কাজ করছে কেয়ার গিভার তৈরির জন্য। সো মূল কথা হচ্ছে আমরা আমাদের যে দক্ষতা, পৃথিবীর যেই চাহিদা এখন বর্তমান চাকরির বাজারে যে চাহিদা, যে যোগ্যতা, যে দক্ষতাটা দরকার, আমরা কিছু কিছু হয়তো শুরু করছি, কিন্তু মানসম্পন্ন না হওয়ার কারণে আমরা সেই বৈশ্বিক যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে নিজেদেরকে দাঁড় করাতে পারছি না। তো এই জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আমাদের দক্ষতা বাড়ানোর জন্য, বিশেষ করে দক্ষতা একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, যেটা নার্সিং টেকনিক্যাল স্কিল, পাশাপাশি আমরা যেটা দেখছি আমাদের জাপানের সাথে আমাদের নিয়মিত কাজ হচ্ছে, আমরা যেটা দেখছি ভাষাগত দক্ষতা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা প্রত্যেকটা সেক্টরের ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিতে পারি পড়াশোনার সময় কারিকুলামের মধ্যে ইন্টিগ্রেট করে, যেমন কিছু হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলির জন্য ইংলিশ শেখানো, কেউ যদি জাপানে যেতে চায় তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এইভাবে যদি আমরা আমাদের কারিকুলামটাকে একটু ডিজাইন করে বর্তমান বাজার চাহিদা অনুযায়ী আমাদেরকে তৈরি করতে পারি, তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের এখন যে 1.5 কোটি মানুষ অদক্ষ জনশক্তি হিসেবে 3 বিলিয়ন করে প্রায় আমাদের রেমিটেন্স আসছে, সেটা $20 বিলিয়ন উন্নত করার জন্য আমাদের 2 বছরই যথেষ্ট, যদি আমরা এই শ্রমশক্তিটাকে দক্ষভাবে তৈরি করতে পারি। প্রফেসর নাঈম, আপনি কি মনে করেন? এবং একই সঙ্গে আমরা তো জানি যে আমি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, পেশাজীবীদের সঙ্গে আপনার সম্পর্ক এখনও আছে, পেশাগত সম্পর্ক। সো জাপানে আসলে এই জনশক্তির চাহিদা, অনেকে তো যান লেখাপড়া করতে যান, অনেকে কাজকর্ম করতে যেতে চায়, কিন্তু তাদের আসলে চাহিদাটা কি, এবং সেই চাহিদা অনুযায়ী আমরা বাংলাদেশে আসলে কি, মানে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কি না বা কিছু করতে? এটা খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি, এই জন্য যে আজকে দুপুরে এবং অনেকে বুঝতে চায় যে তার কি ইনভেস্টমেন্টের বিনিময়ে তার রিটার্ন কি, সেটা এক্স্যাক্টলি। যেমন আজ দুপুরেই আমি একটা ফোন কল পেলাম প্রফেসর হাশিমতো দাইজো, যিনি এদেশে প্রথম আমার সাথে ল্যাপারোস্কোপি সার্জারি করেছিলেন। উনি একজনের সাথে আমাকে পরিচয় করে দিলেন। উনি একজন জাপানিজ, উনি রিসেন্টলি ইন্দোনেশিয়া থেকে একটা বেশ বড় কেয়ার গিভার উনি জাপানে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি জানেন যে জাপানে এই মুহূর্তে কিন্তু জাপানের জনসংখ্যা নিচের দিকে, এবং ওদের হিসেবে যে আরও কত বছর পরে হয়তো জাপানিজ বলে আর কিছু কেউ থাকবেই না, এইরকমভাবে নিচের দিকে ওদের গ্রাফ। কিন্তু গ্রাফটা নিচের দিকে, যদি জন্মগ্রাফ যদি নিচের দিকে যায় তাতে কোনো অসুবিধা নেই। একই সাথে জাপানের লংজিভিটি অফ লাইফ যেহেতু অনেক বেশি, আপনি জানেন 100 এবং 100-এর বেশি বয়স নিয়ে জাপানে বেঁচে আছেন এইরকম লোকের সংখ্যা প্রচুর।
এবং এই মানুষগুলোকে কিন্তু এই মুহূর্তে টেক কেয়ার করার মতো তারা মানুষ পাচ্ছে না, এবং সেই জন্যই কিন্তু কেয়ার গিভারের প্রয়োজনটা জাপানে এত বেশি। ওরা ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, বিশেষ করে নেপাল, এসব জায়গা, এবং মিয়ানমার থেকে কিন্তু প্রচুর যাচ্ছে। এবং এই গ্রুপগুলো এখন বাংলাদেশকে টার্গেট করেছে, কারণ তারা সবাই জানে এই মুহূর্তে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভোগ করছে, এবং এই মুহূর্তে যাদের ইয়াং পপুলেশনের যে সংখ্যাটা আছে তাদেরকে যদি একটু স্কিল ডেভেলপ করে নার্সিং শিখে, আমাদের দেশে যেমন ধরেন আমাদের রাজু যেটা বললো, ডক্টর আশিক যেটা বললেন, সেটা হলো যে আমাদের এখানে যেমন গ্র্যাজুয়েট নার্সিং কলেজও আছে, আবার ডিপ্লোমা নার্সিং কলেজও আছে। ডিপ্লোমা নার্সের যারা, তারা কিন্তু ইন্টারমিডিয়েটের পরেই 3 বছরের কোর্স সম্ভবত না, 3 বছরে তারা ডিপ্লোমা নার্স হচ্ছে। এই ডিপ্লোমা নার্সদেরও যদি একটা বড় অংশকে আমরা কেয়ার গিভার হিসেবে ট্রেন করতে পারি, এবং তাদেরকে যদি ওটা আমি মাথায় ঢুকে দিতে পারি যে তোমাদের কাজ হবে শুধু এল্ডারলি পিপলেরই হেলথ কেয়ার, এল্ডারলি পিপলেরই যত্ন নেওয়া, এবং এল্ডারলি পিপলের যে স্পেশালাইজ যত্ন নেওয়ার জন্য যদি তাদেরকে আমরা ট্রেন করতে পারি, আমাদের যে রিটায়ারমেন্ট হোম সেটা কিন্তু এটা একটা ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হবে। কারণ আমরা জানি গ্রাম থেকে দুটো বুয়া নিয়ে এসে আমি একজন বৃদ্ধর চিকিৎসা বা বৃদ্ধর টেক কেয়ার করবো না। এখানে যদি 500 জনের টেক কেয়ার করতে হয়, আমার কমপক্ষে 1,500 থেকে 2,000 কেয়ার গিভার লাগবে, এবং এই অটোমেটিক্যালি এদের মাধ্যমে কিন্তু আমি একটা ট্রেইনড জনগোষ্ঠী ডেভেলপ করতে পারবো। কারণ আপনি খেয়াল করেছেন যে আমরা কিন্তু এই গ্রুপ অফ ডক্টরস মিলে এটা করেছি। এটা কিন্তু একটা হেলথ কেয়ার প্রজেক্ট, এটা কিন্তু এল্ডারলি মানে হেলথ কেয়ার হোম আমরা বলছি, এটাকে কোনোভাবে এটা ওল্ড হোম বলছি না। আমি যে কনভেনশনাল বৃদ্ধাশ্রমের কনসেপ্ট থেকে বেরিয়ে সেটা করেছি, দুটো কারণ। একটা হলো যে আমি নিজে বড় হচ্ছি, এবং আমার মতো যারা বৃদ্ধ বয়সে প্রফেশনাল কেয়ারে বেঁচে থাকতে চাই তাদের টেক কেয়ার করা, এবং একই সাথে একটা বিরাট জনগোষ্ঠীকে ট্রেন করা যে হাউ টু টেক কেয়ার অফ দ্য এল্ডারলি পিপল। এবং এখানে কিন্তু যেহেতু এটা একটা জাপানের সাথে কোলাবোরেশনের প্রজেক্ট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম ইটস এ জয়েন্ট ভেঞ্চার, বিডা এনলিস্টেড জয়েন্ট ভেঞ্চার, এবং জাপানের এই ব্যাপারে তাদের স্পেশালিটি অসাধারণ। সেই স্পেশালাইজড কিছু লোক যদি আমাদের সাথে কাজ করে, এবং সেটার উপরে এখন আমরা কাজ করছি, দে আর অলসো কামিং, তারা এসে যখন আমাদের সাথে কাজ করবে তখন আমাদের ছেলেমেয়েরা অটোমেটিক্যালি এল্ডারলি কেয়ার, দ্য ফাইনেস্ট ওয়ে অফ এল্ডারলি কেয়ারটা তারা শিখে যাবে। তখন কিন্তু তাদেরকে এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আপনি জেনে খুশি হবেন যে আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সবগুলো প্রতিষ্ঠানের সবগুলো স্টুডেন্টদের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি কম্পালসারি করে দিয়েছি। এটা হয়তো একটা এক্সট্রা বার্ডেন হতে পারে ওদের জন্য, অনেকেই হয়তো আমাকে বলতে পারে যে আপনি ওদেরকে এক্সট্রা চাপ দিচ্ছেন, কিন্তু কম্পালসারি করার পেছনে একটা কারণ হলো এটাকে অনেকটা মানে আনন্দ করতে করতে নতুন কিছু শেখা। এবং পৃথিবীতে এখন তো উন্নত বিশ্বে তো একটা বাচ্চা কয়েকটা ল্যাঙ্গুয়েজ শেখে। আজকে আমি পত্রিকাও দেখলাম যে আমাদের অনেক নেতাও বলছেন যে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শেখার একটা অপশন রাখা উচিত, যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা, ইংলিশ তো আছেই, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আমরা তো বাংলা এবং কিন্তু ইউরোপিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ অথবা এশিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ একটা শিখলে ল্যাঙ্গুয়েজ ইজ এ বিগ পাওয়ার। এই যে আপনি বললেন যে আমার যে কানেকশন উইথ জাপানিজ, আমি জাপানে 5 বছর পিএইচডি করার কারণে এবং আমি একজন ডাক্তার হিসেবে কাজ করার কারণে, বিশেষ করে যখন অপারেশন থিয়েটারে আমি ট্রেনিং নিচ্ছিলাম তখন যদি আমি ইংলিশে কথা বলতাম, বা আমি যখন প্র্যাকটিক্যাল ডাক্তার হিসেবে প্র্যাকটিক্যাল ট্রেনিং যাই, রোগীর সাথে যদি আমি ইংলিশ বলতে যাই তখন আমি জাপানি রোগীকে আরও অসুস্থ বানিয়ে ফেলারও চান্স আছে, সেজন্য আমাকে জাপানি শিখতে হয়েছিল। এবং দিস জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইজ এ পাওয়ার টু মি, এবং আপনি জানেন যে একটা ল্যাঙ্গুয়েজ ইজ এ পাওয়ার। সুতরাং আমাদের ছাত্ররা যদি এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে, জাপানিজ ল্যাঙ্গুয়েজে আপনার কতগুলো লেভেল আছে, N5, N4, N3, হাইয়েস্ট লেভেল হলো N1। N4 পাস করলেই কিন্তু যে কোনো একজন বাংলাদেশি স্টুডেন্টকে, একজন বাংলাদেশি স্টুডেন্টের জন্য N4 পাস করতে রাজু সম্ভবত 8 মাস লাগে, 8 মাস থেকে 1 বছরের মধ্যে সম্ভব হয়ে যায়। কিন্তু প্রথমে একটু বিদঘুটে বলে মনে হয়, কিন্তু দিস ইজ এ ফ্যান্টাস্টিক ল্যাঙ্গুয়েজ, যে কেউ খুব সহজেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, একটু শুধু ওইটুকু এফোর্ট এবং কষ্টটা তাকে করতে হবে। আনফর্চুনেটলি আমি আমাদের ইয়াং জেনারেশনকে দোষ দিব না, যে কোনো কারণেই হোক, আমাদের একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল যারা ধরেন একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত গ্রুপ থেকে আসে, তারা কিন্তু এই মিনিমাম খরচটা করে এই আর ইফোর্টটা দিয়ে, দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাইম, ইনভেস্টমেন্ট অফ মানি, অফকোর্স লিটল বিট অফ মানি, এবং অ্যাট দ্য সেম টাইম ইনভেস্টমেন্ট। সো এই ল্যাঙ্গুয়েজের সঙ্গে যদি তার একটা পেশাগত কোনো একটা দক্ষতা, কোনো একটা ভোকেশনাল ট্রেনিং হয়ে যায়, এবং সেটা যদি, এবং সেই জন্যই আমি আমাদের এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ এই প্রেমিসেসের মধ্যেই কিন্তু এই রিসেন্টলি নাগাসাকিতে একটা গ্রুপ, মেট্রো প্লাস বলে একটা গ্রুপ, দে অলসো ইনকর্পোরেটেড আইটি
স্কুল, তারা বলছে যে একই সাথে যদি আইটি বা কি বলে কম্পিউটার রিলেটেড জ্ঞান অর্জনের সাথে সাথে যদি তারা ল্যাঙ্গুয়েজটা শিখে, তাহলে তারা খুব সহজেই আইটিতে কাজ করার জন্য, বেসিক কাজ করার জন্য ওদের একটা লাইসেন্সিং এক্সাম আছে। এই যে লাইসেন্সের কথা যেটা রাজু বলল, আমাদের দেখেন রেজিস্টার্ড নার্সেস আছে, সেটা আমাদের ডিপ্লোমা হতে পারে, আমাদের গ্রাজুয়েট নার্সেস হতে পারে, কিন্তু এই যে ইউরোপে, আমেরিকায় এবং উন্নত বিশ্বে কাজ করার জন্য ডাক্তারের যেমন আপনার লাইসেন্স লাগে, ঠিক নার্সদের এরকম লাইসেন্স লাগে। ওই লাইসেন্স এক্সামটা কিন্তু খুব কঠিন কিছু না, কিন্তু ওই পরীক্ষাটা দিয়ে, ওই ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিয়ে পাশ করে যতটুকু এফোর্ট দেওয়া দরকার, এই এফোর্টটা আমাদের ইয়াং জেনারেশন দিতে হবে। আমি তো বলি যে তারা যদি একটু ফেসবুক অথবা স্মার্টফোনে সময় যদি অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা করেও দিনের কমিয়ে দিয়ে তারা যদি এই এডুকেশনগুলোতে, এই স্কিল ডেভেলপমেন্টের জন্য, আমাদের দেশের মানুষ কিন্তু যথেষ্ট স্কিলফুল। আপনি দেখুন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা এইভাবে এগিয়ে গেছি কেন? আমাদের একেবারেই মূর্খ জনগোষ্ঠী যারা নিজের নামও লিখতে পারে না, তারাও কিন্তু স্কিল, ফিঙ্গার স্কিল ইজ এক্সিলেন্ট, যার জন্য কিন্তু সারা পৃথিবীতে। আমি একটু বোঝার জন্য যে মেট্রোর কথা বলছিলেন আপনি, আইটি ট্রেনিং এর কথা বলছে, ওদের কি ধার, মানে ওদের কোর্সগুলো কতদিনের, এবং এখান থেকে ওরা ছেলেমেয়েদেরকে যাদেরকে তৈরি করা হবে কি পরিমাণ সময় লাগবে, এবং তাদের প্রসপেক্টটা কি আসলে? এক্স্যাক্টলি, এখানে আমি যেসব বলি, আইটি নিয়ে যখন ওরা আমার কাছে আসলো, আমি খুব হ্যাপিলি ওদেরকে ওয়েলকাম করলাম। ওরা বেসিক্যালি কাজ করছিল মিয়ানমারে ওদের ভেরি সাকসেসফুলি দে ওয়ার ডুইং দিস, এবং এ বিগ নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম মিয়ানমার যারা আইটিতে পাশ করে, আইটির একটা লেভেল অ্যাকোয়ার করে, এটা কিন্তু কোনো ডিগ্রি না, কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট, পাশ করে এবং ল্যাঙ্গুয়েজ শিখে তারা জাপানে কাজ করছে। মিয়ানমারের পলিটিক্যাল কিছু টার্ময়েলের কারণে তারা এখন বাংলাদেশকে টার্গেট করেছে। ন্যাচারালি আমি যেহেতু জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান, এবং তারা সেভাবেই আমার সাথে যোগাযোগ করে যখন আসলো, তারা আমাকে বলল যে যদি ক্লাস 12 পাস হয়, ক্লাস 12-এর পরে যদি কেউ চায়, তাহলে তার জন্য 2 ইয়ার্স, এই 2 ইয়ার্সে সে আইটির উপরে যা নলেজ গেইন করবে এবং একই সাথে ল্যাঙ্গুয়েজ উপরে যে নলেজ গেইন করবে, সেই নলেজ দিয়ে সে ওই বেসিক আইটিতে কাজ করে যে লাইসেন্স এক্সাম জাপানে, সেটা সে পাশ করতে পারবে। দিস গ্যারান্টেড, কারণ ওরা আমাদের বলা যেতে পারে জাপানে তার কাজটাও, যখনই এই লাইসেন্সটা তারা পেয়ে যাবে, তখন তাদের কথা অনুযায়ী জাপানে কাজের কোনো অভাব নেই, বিকজ জাপান ইজ সাফারিং ফ্রম হিউজ ল্যাকিং অফ ম্যান পাওয়ার। এখন তাদের বিভিন্ন রকম ম্যান পাওয়ার, আমি ম্যান পাওয়ার বলতে আমরা কিন্তু শুধুমাত্র ওই যারা ডে লেবারার তাদের কথা তারা না, কিন্তু এভরি সেক্টরের কারণে, এভরি সেক্টরে ইজ ম্যান পাওয়ার ইজ ইম্পর্টেন্ট। এবং তারা বলছে যদি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট আসে, তারা যদি ধরেন আইটি রিলেটেড কোনো গ্র্যাজুয়েশন যদি তারা করে থাকে, তাহলে তাদের জন্য 1 বছরের বেশি সময় লাগবে না, জাস্ট 1 ইয়ার, বিকজ দে নো হোয়াট আর দ্য ওয়েজ বা হোয়াট আর দ্য থিংস টু লার্ন টু পাস দ্যাট লাইসেন্স এক্সাম। এবং এটার জন্য যে ওরা খুব বেশি চার্জ করছে তাও না, সম্ভবত কত চার্জ করছিল ওরা? 4 লক্ষ টাকা। 2 বছরের জন্য 4 লক্ষ, 1 বছরের জন্য 2 লক্ষ টাকা। কারণ জাপান থেকে এসে জাপানিজ টিচাররা পড়াবে, তাদের নিজস্ব এখানে এস্টাবলিশমেন্ট তারা তৈরি করে, স্কুল তৈরি করে, যদিও আমরা এখন তাদেরকে হেল্প করছি, তারপরেও তারা যেই পরিমাণ টাকা নিচ্ছে, কিন্তু আমাদের ছেলেপেলেদের 4 লক্ষ টাকা খরচ করে যদি জাপানে যেতে পারে 2 বছর যাওয়ার খরচ আলাদা, এবং ওই যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ মানি অ্যান্ড টাইম, এই সময়টা দেওয়ার ধৈর্যটাই বেশি পায়। অনেক আর বুঝতে চাইবে যে আমি রিটার্ন কি পাবো, আমি যদি জাপানে একটা চাকরি নিয়ে যাই, জাপানে ইনকাম কি রকম হবে। জাপানে যখন একটি চাকরি নিবে সে, তখন কিন্তু বেসিক্যালি উইদাউট এনি হেসিটেশন, জাপানে অন এভারেজ মিনিমাম 6 লাখ বাংলাদেশি টাকায়, 6 লক্ষ টাকা পার মান্থ সে ইনকাম করবে। এবং যদি সে জাপানে যেতে পারে এবং সে জাপানে ভালো কাজ করে জাপানিদের আস্থা অর্জন করতে পারে, তাহলে তার জীবনে এবং তার ফ্যামিলির জন্য কিন্তু পুরোটাই সে উঠে গেল সারা জীবনের জন্য। তো এই জিনিসগুলো যখন আমরা দেখি, এবং নর্ডিক কান্ট্রি, ইউকে, এসব জায়গাতে কিন্তু এখন আমরা কেয়ার গিভারের ডিমান্ড অনেক বেশি, কারণ আমাদের নার্সিং কলেজ থাকার কারণেই বিভিন্ন লেভেল থেকে আমাদের কাছে বলা হয় তুমি কিছু নার্স পাঠাতে পারো কিনা। যখনই পাঠানোর প্রশ্ন আসে, তখনই ল্যাঙ্গুয়েজটা আসে প্রথমে। এক্স্যাক্টলি রাজু যে কথাটা বললো, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং যখনই আমরা এডুকেশনের সাথে সাথে একটি থার্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখে ফেলবো, হ্যাঁ ইংলিশ আমরা শিখি বটে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কমিউনিকেট করার মতো অবস্থা এখনও তৈরি হয় নাই। এই কারণে আমি মনে করি যে এই কেয়ার গিভার একটা বিরাট সেক্টর, কেয়ার গিভারকে একটা প্রফেশন হিসাবে, বিশেষ করে জেরিয়াট্রিক কেয়ার গিভার, আমি চাইল্ড কেয়ার গিভার এখন বাদই দিলাম, ঠিক আছে, চাইল্ডের
টেক কেয়ার না হয় বাবা মা বা ফ্যামিলি নিচ্ছে। কিন্তু জেরিয়াট্রিক কেয়ার গিভার, স্পেশালি জেরিয়াট্রিক কথার অর্থ নিশ্চয়ই অনেকে এটার সাথে পরিচিত না বোধ হয়, কিন্তু জেরিয়াট্রিক হলো এল্ডারলি কেয়ার। পেরিয়াট্রিক যেমন চাইল্ডদের হেলথ কেয়ার, জেরিয়াট্রিক হলো এল্ডারলি হেলথ কেয়ার। এই এল্ডারলি হেলথ কেয়ারের জন্য যে একটা আলাদা প্রফেশন তৈরি হতে পারে, এই জিনিসটা আমাদের দেশে এখনও অজানা। কিন্তু আমি মনে করি যে এটা একটা বিরাট ফিল্ড, এবং আমরা মনে করি সারা পৃথিবীতে এটার ডিমান্ড হু হু করে বাড়ছে। বাংলাদেশেও এটা ডিমান্ড বাড়বে। রাজু যেটা বললো, অতি শিগগিরই আমাদের 7 লক্ষের উপরে জেরিয়াট্রিক কেয়ার গিভার প্রয়োজন হয়ে পড়বে বাই অ্যানাদার 10 ইয়ার্স। সুতরাং এই যে অ্যাভালাঞ্জ অফ এল্ডারলি পিপলস নিড যেটা আসছে, এটার জন্য কিন্তু সরকারও এখনও রেডি হচ্ছে না। আমরা প্রাইভেট সেক্টরে ক্ষুদ্রভাবে চেষ্টা করে যাচ্ছি, এবং আমি মনে করি এভাবে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে এবং সরকারকেও এগিয়ে আসতে হবে। সিম্পল ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, কারণ বৃদ্ধদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো তাদের হেলথ কেয়ার। এই হেলথ কেয়ার ফ্যাসিলিটিস যখন জীবনের শেষ অবস্থায় একটা মানুষ বিছানায় পড়ে যাবে, এবং বিছানায় পড়ন্ত অবস্থায় সে হয়তো কয়েক মাস থেকে কয়েক বছরও থাকতে পারে, অক্সিজেন দিয়ে তাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখা হতে পারে, কারণ আপনি তো মেরে ফেলতে পারেন না। টিউব ফিডিং দিয়ে হয়তো সে মাসের পর মাস বেঁচে থাকবে, তো বিছানাতেই তার ডায়াপার চেঞ্জ হবে। তাকেও কিন্তু একটা প্রপার কমফোর্টেবল এন্ড অফ লাইফ কেয়ার দিয়েই তাকে পৃথিবী থেকে বিদায় দিতে হবে বা দিতে হবে। এইটা কিন্তু আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এবং এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র পরিবারের না, পরিবার থেকে শুরু করে এটা সমাজ দেশেরই দায়িত্ব হয়ে যাচ্ছে। ডক্টর আশিক, আপনি শুনছিলেন, এবং চ্যালেঞ্জেস কি যে প্রতিষ্ঠানগুলো চালাতে গিয়ে যেগুলো কী ধরনের চ্যালেঞ্জেস দেখছেন? চ্যালেঞ্জের কথা যদি বলতে চাই, তাহলে প্রথমে আমি নার্সিং সেক্টরটা নিয়ে আমি বলছি। বর্তমানে নার্সরা একটা আন্দোলন করছে যে তাদের ডিগ্রি সমমান দেওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে, একজন ডিপ্লোমা নার্স সে ইন্টারমিডিয়েট পাশ করে আসবে, তারপরে সে 3 বছর পড়াশোনা করবে, 6 মাস ইন্টার্নি করবে হাসপাতালে, তারপরে তাকে যে সার্টিফিকেটটা দিবেন সেটা ইন্টারমিডিয়েট সমমান, ডিগ্রি সমমান না। আমার যেটা দেয়া হচ্ছে এখন যেটা দেয়া হচ্ছে 2 ধরনের দেয়া হচ্ছে, একটা হচ্ছে ডিপ্লোমা, একটা বিএসসি। আমি বিএসসিটা নিয়ে পড়ে আসছি, আগে ডিপ্লোমাটার কথা বলছি। তাইলে আমার যে ছাত্র বা ছাত্রীটা ইন্টারমিডিয়েট পাশ করে তার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে গ্র্যাজুয়েট হচ্ছে, সে নার্সিংয়ে এসে সে মানুষকে সেবা করবে, যেখানে তার উৎসাহ উদ্দীপনা আরও বেশি থাকা উচিত, মানুষের জন্য সে কাজ করবে, সেখানে তাকে 3 বছর পড়িয়ে আরও 6 মাস ক্লিনিক্যাল প্লেসমেন্টে হসপিটালে রেখে আমি তাকে একটা সার্টিফিকেট দিচ্ছি রেজিস্টার্ড নার্স হিসেবে, এটা ডিপ্লোমা সমমান, এইচএসসি সমমান। এটা একটা মারাত্মক চ্যালেঞ্জ আমি মনে করি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিছুদিন আগেই একদম সবার সামনে বলল যে বাংলাদেশ থেকে নার্স সারা পৃথিবীতে যে ডিমান্ড, সেটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমাদের দেশের চেহারায় আমূল পরিবর্তন হয়ে যাবে, অর্থনীতির চাকা ঘুরে যাবে। তাহলে আমি যাকে আমার দেশেই সম্মানটা ঠিকমতো দিতে পারছি না, তাকে বিদেশে কীভাবে সম্মান দেবে? তাহলে আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে, বা আমরা যেটা দেখছি দীর্ঘ প্রায় 15 বছর এই সেক্টরে কাজ করে, যে তাদের এই যে ছোটোখাটো ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি একটু যারা আছে সংশ্লিষ্ট দায়িত্বে, তারা একটু ভাবতে হবে, একটু হৃদয় দিয়ে ভাবতে হবে, তাদের এই সমস্যাগুলি সমাধান করতে হবে। নাম্বার 1 চ্যালেঞ্জ। নাম্বার 2 চ্যালেঞ্জ হচ্ছে রেজিস্টার্ড নার্স পাশ করে বসে আছে, কিন্তু আমি যদি ঢাকার বাইরে যাই তাহলে বিভিন্ন হাসপাতালগুলিতে দেখব রেজিস্টার্ড নার্স নিচ্ছে না। তাহলে এখানে যারা এইটা পুরো কোয়ালিটি কন্ট্রোলটা দেখছে হেলথ সার্ভিসে, তাদের এখানে কিছুটা দায়িত্ব থাকে যে হসপিটালগুলিতে রেজিস্টার্ড নার্স নিয়োগের ব্যাপারে আইনি বাধ্যবাধকতা যেটা আছে সেটা যেন তারা ফুলফিল করে। তাহলে আমাদের ছাত্রছাত্রীদের চাকরিরও আসলে অভাব নেই, কারণ 3 লক্ষের উপরে লাগবে, আমাদের 1 লাখও এখন পুরোপুরি প্রস্তুত হয়নি। এইগুলি হচ্ছে নার্সিং রিলেটেড চ্যালেঞ্জের কথা বললাম। এবার কেয়ার গিভারের কথাটা বলি। কেয়ার গিভারের বাংলাদেশে এখনও এটা ফর্মাল কোনো সেক্টর হিসেবে দাঁড়াচ্ছে না, অথচ বাংলাদেশে কিন্তু 7 লক্ষ কেয়ার গিভার লাগবে। আমি যখন বৃদ্ধ হব, এই আগামী 10 বছরের মধ্যে আমাকে কেয়ার করার জন্যই, আমাদের সবার সিনিয়রদের কেয়ার করার জন্যই লাগবে। যারা করবে, এটা কোনো প্রফেশনাল সেক্টর হিসেবে দাঁড়াচ্ছে না, সারা পৃথিবীতে অলরেডি হয়ে আছে। তাহলে এই প্রফেশনাল সেক্টর হিসেবে এটাকে অ্যানাউন্স করা, এবং এটার জন্য সরকারের যে সংস্থাগুলি কাজ করছেন, বিশেষ করে আমাদের নার্সিং কাউন্সিলও এটার দায়িত্ব নিতে পারে যে অফিসিয়ালি তাদের আন্ডারও প্রফেশনাল কেয়ার গিভার তৈরি করা। এটা একটা। পাশাপাশি যেটা স্যারও বলছিল, আমরা ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছি, আমাদের ছাত্রছাত্রীরা ল্যাঙ্গুয়েজ শিখছে। আমাদের ছাত্রছাত্রীদের অনেকেরই মনের মধ্যে কিছুটা ধারণা থাকে যে আমি নার্সিং পড়েছি, আমি কেন কেয়ার গিভার হিসেবে যাব। অথচ জাপানের যেগুলি আমি আমরা দেখেছি যে জাপানে কেয়ার গিভার আর নার্সের সম্মান কিন্তু এক। চাকরি, তাদের কর্মক্ষেত্র, তাদের কর্মপরিবেশ চমৎকার, গ্লোবাল স্ট্যান্ডার্ড।
কিন্তু আমাদের দেশে এই যে সাইকোলজিক্যাল একটা ইয়ে আছে, সামাজিক একটা ইয়ে আছে, কেন যাবে, সেটার জন্য কেয়ার গিভার সেক্টরটা যে সম্মানের, সেই জিনিসটাও সবাই আসলে বুঝতে হবে। এই যে আমাদের পারসেপশন নিয়ে কাজ করতে হবে। এবার হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট যে যারা নার্স আছেন, যারা ব্যাচেলার করছে, গ্র্যাজুয়েট নার্সের একজনের কোয়ালিফিকেশন যদি মিনিমাম কোয়ালিফিকেশন সরকার যেটা নির্ধারণ করেছে, সেটা হচ্ছে একজন এমবিবিএস ডাক্তারের যেমন জিপি আপনার 7.5 লাগে, তারপরে সে এমবিবিএস পরীক্ষায় বসতে হবে, ইন্টারমিডিয়েট সায়েন্স পাস হইতে হবে, বায়োলজি লাগবে, ঠিক সেম একজন বিএসসি নার্সেরও কিন্তু তাই লাগবে। কিন্তু তাদেরকে বিসিএস পরীক্ষায় বসতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, আলাদা করে তাদের কোনো বিসিএস এর আলাদা কোনো ক্যাডার তৈরি করা হচ্ছে না। বাংলাদেশের না, সারা পৃথিবীর কোনো স্বাস্থ্য সেবা সেক্টর আপনার দাঁড়াতে পারে না এই নার্সদেরকে প্রপার সম্মান, তাদের প্রাপ্য সম্মানটা না দিয়ে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা দায়িত্বে আছেন তারা এই জিনিসগুলো একটু ভাবার সময় হয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের ফাউন্ডেশনের অধীনে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং একটা কোর্স আছে, ডিমেটস নামে একটা প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি। তাদের সেক্টরটা হচ্ছে তারা ডিপ্লোমা করেছে, তাদের ডিগ্রিটার নাম হচ্ছে ডিএমএফ, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। তারা আসলে প্রাইমারি হেলথ কেয়ার, যারা আমাদের কমিউনিটি ক্লিনিকগুলি, বাংলাদেশে যে কয়েক হাজার কমিউনিটি ক্লিনিক আছে, গ্রামে যে কমিউনিটি ক্লিনিক, যেখানে একজন মানুষের একদমই প্রাইমারি হেলথ কেয়ারটা নিশ্চয়তা পাওয়ার একটা মৌলিক অধিকার, সেই অধিকার যারা নিশ্চিত করবে সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। ওইখানে নিয়োগ দেওয়া হচ্ছে এসএসসি যে কোনো পাস, অথচ মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সরকারিভাবে নিয়োগ 10 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। আমার মনে হয় এই যে দক্ষতার কথা আমরা বলছি, দক্ষতা তো অবশ্যই আন্তর্জাতিক মানের দিতে হবে, কিন্তু আমাদের যাদেরকে তৈরি করেছি তাদেরকে কর্মসংস্থানের নিশ্চয়তা না দিতে পারলে, এই যে কর্মমুখী শিক্ষার কথা বলছি কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারছি না, তাহলে আমাদের আসলে কর্মসংস্থানমুখী শিক্ষা চালু করা দরকার, যেখানে পাশ করার পরে আমাদের দেশে এবং বিদেশে মানটাকে ঠিক রেখে বিদেশেও কর্মসংস্থানটা নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের দেশে এই যে জনসংখ্যা, অপার সম্ভাবনা, স্যার যেমনটা বললো জাপানে ডেমোগ্রাফিক যে ব্যাপারটা হচ্ছে, সিনিয়রদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ইয়াংদের পরিমাণ কমে যাচ্ছে, আমরা কিন্তু সেই সুবিধাটা নিতে পারছি না। এখন আমাদের প্রচুর ইয়াং আছে, 19 থেকে 29 বছর বয়স পর্যন্ত শিক্ষিত 21% বেকারকে আমরা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেওয়ার পরও তাকে চাকরি দিতে পারছি না। তাইলে আমরা এই যে জনসম্পদের যে অপচয় করছি, এটা নিয়ে যদি আমাদের যারা দায়িত্বে আছেন তারা যদি সিরিয়াসলি একটু কাজ করেন, আমাদের দেশের সম্ভাবনা অনেক, সেই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য আমাদের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ রইল। হ্যাঁ, এই যে একটু আগে রাজু যেটা বলেন, ডিএমএফ যারা করছে তাদেরকে কিন্তু কর্মসংস্থান করা হচ্ছে না, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার, যার জন্য কিন্তু আমরা কর্মসংস্থান হচ্ছে না, চাহিদা নাই, চাহিদা আছে কিন্তু স্যার আমি একটু যদি আমি জাস্ট অ্যাড করতে চাই, ডিএমএফদের সাথে কিছু তাদের কিছু দাবি ছিল যেগুলি অযৌক্তিক, যেগুলি তারা এখন ক্লিয়ার করেছে যে তাদের ওই দাবিটা হয়তো ঠিক না। তাদের পড়াশোনা করানো হয় 3 বছর, 1 বছর তাদেরকে হসপিটালে শেখানো হয় হচ্ছে আফটার এসএসসি, স্যার ডিএমএফটা এসএসসি পরে তাদের শেখানো হয় হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সার্জারি, মেডিসিন, বেসিক মেডিকেলের সব কিছুই শেখানো হয়। কারণ তাকে বলা হয়েছে তুমি বেসিক যে চিকিৎসাটা, প্রাইমারি হেলথ কেয়ার, যেটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষটা যে সরাসরি হয়তো ডিভিশনাল সিটিতে টারশিয়ারি লেভেলের হাসপাতালে আসতে পারবে না, তাকে তুমি প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তুমি তাকে রেফার করে দাও, তাদেরকে শেখানো হচ্ছে। কিন্তু তাদের কিছুটা প্রথমে তাদের মধ্যে ডাইলুশন ছিল, কিছুটা ভুল ছিল, তাদের চাওয়াটা অনেক বড় ছিল। কিন্তু আমি মনে করি এখন যে তাদের চাওয়াটা, যে তাদের চাকরিটা নিশ্চিত করা, তাদের সরকারিভাবে নিয়োগটা নিশ্চিত করা, এই যে 10-12 বছর ধরে নিয়োগটা বন্ধ হয়ে আছে, এটা যদি চালু করে দেওয়া হয় তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ আরও বেশি, অ্যাটলিস্ট এখন যে ভুইফোর যে নাম 6 মাসের ডিগ্রি নিয়ে যারা মানুষকে চিকিৎসা দিচ্ছে, ওই ধরনের অপচিকিৎসা থেকে মুক্ত পাবে, কিছুটা হলেও এই মানুষগুলি প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবে। এই নিয়োগটা নিশ্চিত করার জন্য যদি নিশ্চিত করতে পারে তাহলে এই সেক্টরটাও খুব ভালো করার সম্ভাবনা আছে। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে যদি আমরা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাতে পারি, বিশেষ করে জাপানিজ, কারণ আমরা জাপানিজ নিয়ে কাজ করছি, জন্য আমরা বারবার জাপান বলছি, জাপানিজ যদি শেখাতে পারি, জাপানের ওই লোকগুলি আমাদের কাছে এসে বলছে যে যেহেতু তারা মেডিকেল সেক্টরের সব কিছু জানে, তাদেরকে তোমরা ল্যাঙ্গুয়েজটা শেখা দাও, আমরা তাদেরকে নিয়ে নিব, কেয়ার গিভার হোক, যে কোনো ফরম্যাটে তারা নিয়ে নেবে, এবং তাদের স্যালারি হয় প্রায় 2.25 লক্ষ টাকা। আমাদের ফাউন্ডেশন থেকে গত 2 বছরে 29 জন ছাত্রছাত্রী এখন জাপানে কাজ করছে 3টা হাসপাতালে, তাদের স্যালারি 2.25 লাখ টাকা থেকে শুরু হয়েছে, তারা এখন ওভারটাইমটা সব কিছু সহ প্রায় 2.5 লক্ষ টাকার উপরে বেতন ড্র করছেন। দে আর ভেরি হ্যাপি, তাদের পারিবারিক অর্থনীতির পুরো চেহারাটাই পরিবর্তন হয়ে গিয়েছে। সো আমি মনে করি এই যে এই ব্যাপারটা ডিএমএফ যারা আছে তাদের নিয়োগটা যদি একটু নিশ্চিত করা যায়, তাদের দ্বারাও দেশে এবং বিদেশে তাদের দ্বারাও আমাদের অর্থনীতি, মানে ইনিশিয়ালি যে কথাটা বলি যে
যখনই এই দেশে কোনো একটা এডুকেশনে আমাদের একটা গ্রুপ অফ পিপল আসে, তখন তো তারা দেশেই প্রথমে চাকরির নিশ্চয়তাটা খোঁজে। আমাদের কাছে যারাই আসে, যেমন যেটা আমি বলছিলাম, এই যে আইটি স্কুল, এবং তারা এখানে 2 বছর বা 1 বছর পড়বে, ল্যাঙ্গুয়েজ শিখবে, তারা কিন্তু আবার গ্যারান্টি চায় যে ক্যান আই গো টু জাপান, ক্যান ইউ গ্যারান্টি মি। এখন গ্যারান্টি দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। একটা মানুষ যদি ঠিকমতো পড়াশোনা করে সেটা যদি ঠিকমতো পাস না করে, তাহলে তো তাকে তো সম্ভব না আমাদের গ্যারান্টি দেওয়া। এখন এই যে ডিএমএফ যারা 3 বছর পড়াশোনা করে তারপরে আরও 6 মাস তারা একটা ক্লিনিক্যাল ট্রেনিং নিয়ে, তাদেরকে যদি আমরা কেয়ার গিভারে ট্রান্সফর্ম করে ল্যাঙ্গুয়েজ শিখিয়ে, অলরেডি আমরা যে 30 জনের মতো অলরেডি পাঠিয়েছি, এবং দে আর ডুইং ভেরি ওয়েল। এবং মজার কথা হলো যে আমাদের ছেলেপেলেরা যেখানেই বাইরে যায়, এটা কিন্তু খুব সিনসিয়ারলি কাজ করে। বাইরে বলতে দেশের বাইরে? দেশের বাইরে বলছি জাপানে। আমি যেহেতু জাপানেরই আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমি এবারও যে দেখে এসেছি তারা কিভাবে কাজ করে। এবং এভরিবডি যারা যেতে হলে কিন্তু এখান থেকে যেমন একটা সেন্ডিং অর্গানাইজেশন লাগে, আমরা তো শুধু এডুকেট করে দিই, আমাদের পার্ট হলো শুধু এদেরকে এডুকেশন দেওয়া। তারপরে কিন্তু ম্যান পাওয়ার রিলেটেড কতগুলো নিয়মের মধ্যে দিয়ে এদের কাজ করতে হয়। যেমন এখানে একটা অর্গানাইজেশন থাকে যারা লাইসেন্স টু সেন্ড পিপল টু জাপান, এবং ওইখানে আবার একটা অর্গানাইজেশন থাকে হু আর রিসিভিং দেম ইন জাপান অ্যান্ড পুটিং দেম ইন ডিফারেন্ট হসপিটালস অর এল্ডারলি কেয়ার হোম। তো যেখানে ওরা কাজ করছে সব পক্ষ থেকেই আমার কাছে যা ফিডব্যাক আসে, দে আর ভেরি হ্যাপি উইথ আওয়ার বয়েজ অ্যান্ড গার্লসেস এই সিনসিয়ারিটি নিয়ে ওরা কাজ করে, ওরা যেতে পারে। কিন্তু এই যে ইনিশিয়াল যে কষ্টটা, এই কষ্টটা করলে যে তারা যেতে পারবে, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই আমার সবচেয়ে বড় একটা মেসেজ দিতে পারছি যে সত্যিকার অর্থে ইউনিভার্সিটি এডুকেশনে, সেটা প্রাইভেট হোক সরকারি ইউনিভার্সিটি হোক, ইন্টারমিডিয়েটের পরে এই 3 বছর 4 বছর পড়াশোনা করে গ্রাজুয়েশন করে তারপর পোস্ট গ্রাজুয়েশন করতে যেই কষ্ট, সেই একই রকম কষ্ট করে যদি একটা টেকনিক্যাল এডুকেশন নিয়ে সরাসরি আমি একটা চাকরিতে টার্গেট করে, আমি আমার প্রফেশনকে টার্গেট করে যদি এগোতে পারি। কারণ আমরা যখন ইউনিভার্সিটি এডুকেশন নেই, সেটা যে কোনো সাবজেক্টই হোক, সোশ্যোলজি হোক, ইতিহাস হোক, বাংলা হোক, ইংরেজি হোক, আমরা কিন্তু কোনো ক্যারিয়ার টার্গেট করতে পারি না। অনলি তারাই ক্যারিয়ার টার্গেট করতে পারে যারা শিক্ষকতায় যাবে। একজন যদি বাংলায় পড়ে, আমি বাংলায় শিক্ষকতা করব বলে আমি ক্যারিয়ার টার্গেট করছি এবং এখানে আমি যাব, কিন্তু এর বাইরে শিক্ষক হবে হয়তো 1% 2%, কিন্তু তার বাইরে যারা, তাও হয় না। তার বাইরে যারা, তারা কিন্তু নিজেরাও জানে না তারা কি চাকরি করবে। তার গ্র্যাজুয়েশন আছে, তারা বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত দিয়ে বসে থাকে। বাংলায় এডুকেটেড একটা মানুষকে কোথায় কীভাবে, যেমন আমি নিজেও তো চাকরি দিই, আমার যেহেতু এন্টারপ্রেনারশিপও আছে আমার এর সাথে, আমার কাছে যখন কেউ চাকরির জন্য আসে তখন আমি তাকে বলি আমার হাসপাতালে দরকার ডাক্তার, তারপর নার্সেস, তারপরে হলে গিয়ে ওটি বয়েজ অ্যান্ড আদার্স। এখানে তো আমি একজন জেনারেল এডুকেশনের লোককে তাও যদি আমি আমার ফিনান্সে বলি, তাও তো আমার ওই ধরনের কমার্সের লোকজনই আমার দরকার। জেনারেল এডুকেটেড ছেলেকে তো আমি কোথাও চাকরি দিতে পারি না। তো এই জিনিসটাকে আমাদের যারা পড়াশোনা করছে, সেটা আমাদের গার্জিয়ানদের জন্য বলি এবং আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য আমার একই অ্যাডভাইস যে এডুকেশনটা হতে হবে স্কিল ডেভেলপমেন্ট। আমি কতটা নিজেকে করতে পারছি, কতটা স্কিলফুল করতে পারছি, এবং স্কিলফুল যদি করতে পারি তাহলে কোনোভাবেই আমাদের এই চাকরির কোনো অভাব হবে না। আরেকটা ইনফরমেশন দিই, সেটা হলো জাপানে কিন্তু এই লোকসংখ্যা কমে যাওয়ার কারণে, বাচ্চাদের সংখ্যা কমে যাওয়ার কারণে প্রচুর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এক পার্টনার মিস্টার মিয়া মামুন, উনি আমাদের সাথে রিটায়ারমেন্ট হোমেও পার্টনার, হি ইজ ডুইং আ লট অফ থিংস উইথ আস। এবং একটা নতুন আইডিয়া নিয়ে ওনারা আসছেন যে এই যে প্রাইমারি স্কুল যেগুলো বন্ধ হয়ে গিয়েছে, এগুলোকে যদি আমরা কোনো ধরনের স্কিল সেমন গাক্কর মতো করে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য যদি আমরা বাংলাদেশ থেকে, এবং আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করছি, আমরা যদি ওই রকম স্কুল হিসাবে, ল্যাঙ্গুয়েজ স্কুল হিসাবে তৈরি করতে পারি, কারণ ল্যাঙ্গুয়েজ স্কুলে একটা ভিসা সিস্টেম আছে, শুধু ল্যাঙ্গুয়েজ পড়ার জন্যই জাপানে যেতে পারে। এবং তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি তারা আবার কিছু আরবাইতো বলে, এটাকে পার্ট টাইম জব, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টগুলোতে, তারপরে ফাস্টফুডের দোকানগুলোতে বা শপগুলোতে তারা কাজ করতে পারে। তো এরকমভাবে 2 বছরের জন্য বা 3 বছরের জন্য একটা ভিসা নিয়ে তারা ল্যাঙ্গুয়েজ পড়ে, কাজ করে, কিছু আর্ন করে, এবং ল্যাঙ্গুয়েজ স্কুলে তারা পড়াশোনা করে ল্যাঙ্গুয়েজ শিখে, তখন কিন্তু একই সাথে ল্যাঙ্গুয়েজের সাথে তারা কিছু সেম্মন গাক্য, যেটা আমি প্রথম থেকেই বলছি, যে স্কিল ডেভেলপ করে তারা 2 বছরের মধ্যে যদি কোনো একটা লাইসেন্স পেয়ে যায়, তাহলে আবার ওখানে চাকরি করারও সুযোগ পেয়ে যায়। তো এই কাজগুলো আমরা যারা করছি তারা কিন্তু মানুষকে জানাতে চাই যে স্কোপস আর দেয়ার, কিন্তু
আপনাকে সেই মাইন্ডসেট নিয়ে যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখব, অন্য দেশের কথাও একই রকম, যদি অন্য দেশ নিয়ে কেউ, এই মুহূর্তে যেহেতু আমি জাপান নিয়ে কাজ করছি, আমি বারবার জাপানিজ কথাই বলছি, শিখবো এবং একই সাথে নিজেকে ডেভেলপ করব। উইদাউট ডেভেলপিং এ পার্টিকুলার স্কিল আমি কোনোভাবেই নিজেকে এগিয়ে যেতে পারবো না, যেটা দিয়ে আমি নিজের পরিবার এবং দেশের সেবা সবই করতে পারবো। ডক্টর আশিক, খুব ছোট্ট করে 1-1.5 মিনিটে যদি ক্লোজিং রিমার্কস হিসেবে কিছু বলবার থাকে। স্যার, আমি যেটা বলছি, গত 18ই মার্চ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে জাপান সরকারের একটা চুক্তি হয়েছে, যেখানে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা মহোদয় ছিলেন এবং উনি নিজে ওই এমওইটা সাইন করেছে, যেখানে জাপান সরকার বলছে তাদের 10,000 কেয়ার গিভার লাগবে, 10,000 কেয়ার গিভার লাগবে। শর্ত একটাই, তারা জাপানিজ N4 কমপ্লিট করা থাকতে হবে। আমি আপনাকে বলতে পারি এখন বাংলাদেশে কেয়ার গিভার বাংলাদেশেই 1 লক্ষের উপরে লাগবে, অথচ কোনো কেয়ার গিভার নাই। বাংলাদেশে নার্স যারা বিএসসি করে কোনো বিসিএস পরীক্ষা দিতে পারছে না, বিএসসি নার্স, এই বিএসসির ইকুইভ্যালেন্ট নার্স ফিলিপিনের, যার কথা আপনারা বলছিলেন, এখনই দেখলে আপনারা খোঁজ করলে পাবেন, ইউএসের টোটাল হেলথ সেক্টরের, নার্সিং সেক্টরের 26% ইজ কন্ট্রিবিউটিং বাই ফিলিপিনো নার্স। আমাদের এখানে কন্ট্রিবিউশন কত? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। বিএসসি নার্সের আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি যা দেখেছি, তাদের যোগ্যতা কোনো অংশেই কম না। শুধুমাত্র তাদের জন্য যে সেই ক্ষেত্রটা যদি আমরা তৈরি করে দিতে পারি, তারা দেশের স্বাস্থ্যসেবাকে, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবাকে উন্নতি করতে পারবে, তারা বিদেশেও কন্ট্রিবিউট করতে পারবে। কিছু যোগ করবেন? না, সেটাই আমি যোগ করতে চাই সেখানেই, যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেই আমরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য যে এডুকেশনটা দিব, যে তুমি এখানে আসবে, পড়বে এবং তুমি কিছু শিখবে, ওই যে টেক হোম মানে তুমি কি নিয়ে যাচ্ছ আমার কাছ থেকে, সেই জিনিসটাকেই যদি আমরা মানুষকে দেখাতে পারি, বাচ্চাদেরকে বোঝাতে পারি, তাহলে আই এম শিওর যে এই ধরনের টেকনিক্যাল এডুকেশনে, আইটি থেকে শুরু করে মেডিকেল এডুকেশন বা নার্সিং থেকে শুরু করে সব কিছুতেই আমরা স্পেশালাইজড ট্রেনিং দিয়ে আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা এগিয়ে দিতে পারবো এবং তারা বিশ্ববাজারে সুনামের সাথে কাজ করতে পারবে, বিকজ দে আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি স্কিলফুল। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর আশিকুর রহমান এবং প্রফেসর ডক্টর সরদার নাইম, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দক্ষ জনশক্তির প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ এবং দেশের প্রয়োজন মেটানো তো বটেই, পৃথিবীর প্রয়োজন মেটাতে পারে বাংলাদেশের তরুণরা। স্বাস্থ্যখাতের প্রসঙ্গটা এখানে বিশেষভাবে আলোচনা হয়ে এসছে এবং এই জনশক্তি রপ্তানির প্রসঙ্গটা সারা বিশ্ব জুড়ে কীভাবে বিস্তৃত করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং এটি নিয়ে বহুবার কথা হচ্ছে। কিন্তু যারা এখানে কথা বলছিলেন তারা যেহেতু জাপানের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত, জাপানে এর যে সম্ভাবনা সেই জায়গাটা ওনারা চিহ্নিত করবার চেষ্টা করেছেন, ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। শুধু আমাদের মনস্তত্ত্বে আসলে পরিবর্তন দরকার, সরকারের কিছু নীতি সহায়তা দরকার এবং প্রাইভেট সেক্টরে যারা কাজ করেছেন তারা, আমি মনে করি, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এই সমস্যাগুলো সমাধান করার জন্যে এবং এই সম্ভাবনাটাকে নিশ্চিত করবার জন্যে আমরা যদি দক্ষ জনশক্তি তৈরি করতে পারি কাজের ক্ষেত্রে এবং ভাষার ক্ষেত্রে, সেটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী করবে এবং বাংলাদেশের এই জনশক্তি সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের দূত হিসেবে কাজ করতে পারে। আসুন আমরা সেই জায়গায় নজর দিই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।